আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে কৃষি ও সহায়ক ক্ষেত্রে ৪২,০০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এর মধ্যে আছে কৃষিক্ষেত্রে স্বনির্ভরতার লক্ষ্যে দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প, পিএম ধনধান্য যোজনা এবং ডালশস্য মিশনে আত্মনির্ভরতা। বিহারে বিধানসভা নির্বাচনের আগে এনডিএর আসন ভাগাভাগি নিয়ে জট কেটেছে। নতুন দিল্লিতে আজ বিজেপির কোর কমিটির বৈঠকের পর আসন রফা ঘোষণা করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচিতে কারোর হস্তক্ষেপ করা উচিত নয়, কারণ এটি নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর পহেলগাঁওয়ে গত ২২শে এপ্রিল জঙ্গি হামলার কড়া সমালোচনার জন্য আফগানিস্তানের প্রতি গভীর কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। আফগানিস্তানের মাটি ভারত বিরোধী কোনো কাজের জন্য ব্যবহার করতে দেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়েছেন সে দেশের বিদেশমন্ত্রী মুত্তাকি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সেবাস্তিয়ান লোকার্নোকে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করেছেন। আইসিসি মহিলাদের একদিনের বিশ্বকাপ ক্রিকেটে গত রাতে নিউজিল্যান্ড বাংলাদেশকে ১০০ রানে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে কৃষি ও সহায়ক ক্ষেত্রে ৪২,০০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। কৃষিক্ষেত্রে স্বনির্ভরতার লক্ষ্যে দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প, পিএম ধনধান্য যোজনা এবং ডালশস্য মিশনে আত্মনির্ভরতার সূচনা করবেন তিনি। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কৃষকদের সঙ্গেও মতবিনিময় করবেন। কৃষক কল্যাণ, কৃষিক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন এবং গ্রামীণ পরিকাঠামো আরও মজবুত করে তোলার জন্য সরকারের অঙ্গীকারবদ্ধতারই প্রতিফলন এই দুই প্রকল্প। এর জন্য মোট ব্যয় বরাদ্দ ধরা হয়েছে ৩৫,০০০ কোটি টাকারও বেশি। কৃষি মন্ত্রক সূত্রে জানা গেছে, ২৪,০০০ কোটি টাকার পিএম ধনধান্য কৃষি যোজনার অধীনে কৃষকদের আয় বাড়ানোর লক্ষ্যে কম উৎপাদন হয় দেশের এমন ১০০টি জেলায় সুসংহত কৃষি বিকাশ অভিযান চালানো হবে। জমিতে সেচের সুবিধে, শস্য বৈচিত্র্য, সহজে ঋণ এবং শস্য মজুত সুনিশ্চিত করাই প্রকল্পটির মূল উদ্দেশ্য। অন্যদিকে ১১,০০০ কোটি টাকার ডাল শস্যে আত্মনির্ভরতার প্রকল্পে অড়হর, বিউলি এবং মুসুর সহ দেশের প্রধান প্রধান ডালের উৎপাদন বাড়ানোর উপর বিশেষ নজর দেওয়া হবে। এর অধীনে কেন্দ্রীয় সংস্থাগুলি নিবন্ধীকৃত কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ১০০% ডাল কিনবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ডাল চাষের সঙ্গে যুক্ত যেসব কৃষক কৃষি উৎপাদক সংস্থা এফপিওর সদস্যপদ লাভ করেছেন এবং কৃষি পরিকাঠামো তহবিলের সহায়তা পেয়েছেন তাদের সঙ্গেও মতবিনিময় করবেন। এছাড়াও তিনি কৃষি উৎপাদন সংগঠন, সমবায় সমিতি ও উদ্ভাবকদের অনবদ্য কাজের জন্য তাদেরকে সম্মানিত করবেন। একই সঙ্গে কৃষি পরিকাঠামো তহবিল, পশুপালন, মৎস্য চাষ এবং খাদ্য প্রক্রিয়াকরণের সঙ্গে সম্পর্কযুক্ত ৫,৪৫০ কোটি টাকা মূল্যের শতাধিক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। বিহারে বিধানসভা নির্বাচনের আগে এনডিএর আসন নিয়ে ভাগাভাগির বিষয়ে জট কেটেছে। কয়েক দফা আলাপ আলোচনার পরে এনডিএর শরিক দলগুলি গতকাল এই নিয়ে সহমতে পৌঁছায়। নতুন দিল্লিতে আজ বিজেপির কোর কমিটির বৈঠকের পর এনডিএর শীর্ষ নেতারা এই আসন রফা ঘোষণা করবেন। দলের সাধারণ সম্পাদক জগৎ প্রকাশ নাড্ডা ওই বৈঠকে পৌরোহিত্য করবেন। এদিকে বিহার বিধানসভা নির্বাচনে প্রথম পর্যায়ের বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গে শুরু হয়েছে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। চলবে ১৭ই অক্টোবর পর্যন্ত। নাম প্রত্যাহারের শেষ দিন ২০শে অক্টোবর। প্রথম পর্যায়ে ১২১টি আসনে ৬ই নভেম্বর ভোট নেওয়া হবে। দ্বিতীয় দফায় ভোট গ্রহণ ১১ই নভেম্বর, ভোট গণনা ১৪ই নভেম্বর। নির্বাচন কমিশন বিহার বিধানসভা নির্বাচন এবং অন্যান্য রাজ্যের উপনির্বাচনের সব রিটার্নিং অফিসারদের জন্য একটি প্রশিক্ষণ কর্মসূচির আবেদন করেছেন। মনোনয়ন প্রক্রিয়া থেকে শুরু করে ভোটদান পর্যন্ত নানা কাজে যে কোনো রকমের সন্দেহ দূর করা এবং অনলাইন যাচাইয়ের কাজও এই প্রশিক্ষণের আওতায় রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে কারোর হস্তক্ষেপ করা উচিত নয়, কারণ এটি নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। নতুন দিল্লিতে একটি বেসরকারি পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শ্রী শাহ জোর দিয়ে বলেন, ভোটাধিকার কেবলমাত্র ভারতীয় নাগরিকদেরই থাকা উচিত। সরকার অনুপ্রবেশকারীদের সঙ্গে মোকাবিলা করার জন্য শনাক্তকরণ, অপসারণ এবং নির্বাচনের নীতি কঠোরভাবে অনুসরণ করবে। मैं सभी राजनीतिक दलों को कहना चाहिए, घुसपैठ का मुद्दा, जनसांख्यिकी का मुद्दा, एसआईआर का मुद्दा, इसको राजनीति से मत जोड़िए। ये देश का मुद्दा है। घुसपैठ को राजनीतिक दृष्टि से नहीं देखना चाहिए, राजनीतिक संरक्षण भी नहीं देना चाहिए।
ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির সভাপতি মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা জানিয়েছেন, মণিপুরের অখণ্ডতা বজায় রাখার প্রশ্নে তাঁর দল অঙ্গীকারবদ্ধ। উত্তর পূর্বাঞ্চলের শান্তি স্থিতাবস্থা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে তারা কাজ করে যাবেন। শিলংয়ে মণিপুরের রাজবাড়ি নিয়ে আলোচনার প্রসঙ্গে তিনি জানান, এই ভবনটি ঐতিহাসিক স্মারক হিসেবে সংরক্ষণ করা হবে, এটি ভেঙে ফেলার কোনো পরিকল্পনা তাদের নেই। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু আসন্ন উৎসবের মরশুমে ভাড়া যাতে যাত্রীদের আয়ত্তের মধ্যে থাকে তার জন্য বিমান পরিবহন সংস্থাগুলিকে আর্জি জানিয়েছেন। বিমান সংস্থাগুলি আশ্বস্ত করে বলেছে, যাত্রী স্বাচ্ছন্দ্যকে তারা সবসময় অগ্রাধিকার দিয়ে থাকে। উৎসবের মরশুমে যাত্রী ভিড় সামাল দিতে অতিরিক্ত উড়ান চালানোর পরিকল্পনাও তারা করেছেন। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলে বায়ু দূষণ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেছেন। বৈঠকে সরকারি সংস্থা এবং দিল্লি সরকারের নেওয়া পদক্ষেপগুলির পর্যালোচনা করা হয়। সুপ্রিম কোর্ট দীপাবলির সময় দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলে পরিবেশ বান্ধব সবুজ বাজি ব্যবহারের ওপর জারি সম্পূর্ণ নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করার বিষয়ে তার রায়দান স্থগিত রেখেছে। প্রধান বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি কে চন্দ্রনের বেঞ্চ জাতীয় রাজধানী অঞ্চলে বাতাসের গুণমান নিয়ে উদ্বেগ প্রকাশ করে দীর্ঘদিন ধরে বকেয়া এমসি মেহতার মামলার শুনানি গ্রহণ করেন। কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরে পুনরায় রাজ্যের তকমা ফিরে পাওয়া নিয়ে একগুচ্ছ আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে 4 সপ্তাহের মধ্যে তাদের জবাব পেশ করতে বলেছে। প্রধান বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ এই সংক্রান্ত একাধিক মামলার শুনানির সময় এই নির্দেশ দেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর পহেলগাঁওয়ে গত 22 এপ্রিল জঙ্গি হামলার কড়া সমালোচনার জন্য আফগানিস্তানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ডক্টর জয়শঙ্কর এবং আফগানিস্তানের বিদেশমন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকির মধ্যে এক বৈঠকের পর যৌথ বিবৃতিতে দুটি দেশই সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা করেছে। আঞ্চলিক শান্তি, সুস্থিতি এবং পারস্পরিক বিশ্বাস বজায় রাখার পক্ষে মত প্রকাশ করেছেন তারা। আফগানিস্তানের উন্নয়নে ভারতের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করে ডক্টর জয়শঙ্কর বলেন, উভয় পক্ষই একে অপরের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। We appreciate your sensitivity towards India's security concerns. Your solidarity with us in the aftermath of the Pahalgam terrorist attack was noteworthy. India is fully committed to the sovereignty, territorial integrity and independence of Afghanistan. Closer cooperation between us contributes to your national development as well as regional stability and resilience. উভয় পক্ষই আফগানিস্তানে ভারতের মানবিক ত্রাণ সহায়তা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করেন। এর অধীনে খাদ্যশস্য, সামাজিক সহায়তা, স্কুল, স্টেশনারি, বিপর্যয় মোকাবিলা সরঞ্জাম এবং সারসহ অন্যান্য পণ্য সরবরাহ করা হয়। ভারত আফগানিস্তানের উড়ান করিডোর চালুর বিষয়টিকেও দুই নেতা স্বাগত জানান। মুত্তাকি বলেন, তার দেশ কখনোই ভারত বিরোধী বিবৃতি দেয়নি এবং সর্বদা সুসম্পর্ককে মূল্য দিয়ে এসেছে। हमने कहा कि अफगानिस्तान में सरमायागुजारी के लिए तो ज़मीना मुसाइद है, शराइत बराबर है। हम यहाँ तजार लोग के साथ भी मुलाकात करता है और वजीर साहब खारिजे के साथ भी हमने ये बात किया है, तो हमारे तरफ से सहूलियात ज्यादा है। अगर आते हैं वहाँ पे काम करते हैं, सरमायागुजारी करते हैं, कुछ अस्पतालों में, बिजली में, माइनिंग में वगैरह वगैरह में, ये सब के लिए शराइत बराबर है। हमारे तरफ से कोई मुश्किल नहीं, बल्कि हमारे तरफ से हमदर्दी और हमकारी मौजूद है। এদিকে আফগানিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি হামিদ কারজাই কাবুল এবং পাকতিয়ায় বিমান হামলা চালানোর জন্য পাকিস্তানের তীব্র নিন্দা করেছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সেবাস্তিয়ান লোকার্নোকে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করেছেন। পদত্যাগের কয়েকদিন পরেই তার এই পুনর্নিযুক্তি। ম্যাক্রো তাকে নতুন সরকার গঠনের চেষ্টা করতে বলেছেন। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, গত শুক্রবার থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষ বিরতি চুক্তির পর গাজার বিভিন্ন অংশ থেকে তারা আংশিকভাবে সেনা প্রত্যাহার করেছে। ইসরায়েলি বাহিনী গাজার প্রায় অর্ধেক অংশ অধিকার করে থাকলেও আধিকারিকরা জানিয়েছে, এলাকার অভ্যন্তরে সহমতের ভিত্তিতে সেনা প্রত্যাহার করা হয়েছে। রাষ্ট্রসংঘ জানিয়েছে, পশ্চিম সুদানে বাস্তুচ্যুতদের একটি শিবিরের ভেতরে এবং আশেপাশে 3 দিনের সংঘর্ষে কমপক্ষে 53 জন অসামরিক নাগরিক নিহত এবং 60 জনের বেশি আহত হয়েছেন। ফিলিপাইন্সের দক্ষিণাঞ্চলে গতকাল দুবার শক্তিশালী ভূমিকম্পে অন্ততপক্ষে 7 জনের মৃত্যু হয়েছে। প্রথমবার ভূকম্প হয় দাতাও ওরিয়েন্টালের মানা শহরে। এর 7 ঘন্টা পরে আবারও 6.8 তীব্রতায় ভূমিকম্প অনুভূত হয়েছে।
আইসিসির মহিলাদের একদিনের বিশ্বকাপ ক্রিকেটে গতকাল রাতে নিউজিল্যান্ড বাংলাদেশকে 100 রানে হারিয়ে দিয়েছে। এই প্রতিযোগিতায় নিউজিল্যান্ডের এটিই প্রথম জয়। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে কৃষি সহায়ক ক্ষেত্রে 42,000 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। বিহারে বিধানসভা নির্বাচনের আগে এনডিএর আসন ভাগাভাগি নিয়ে জট কেটেছে। নতুন দিল্লিতে আজ বিজেপির কোর কমিটির বৈঠকের পর আসন রফা ঘোষণা করা হবে। খবর শেষ হলো। এরপর খবর শুনবেন 7:25 মিনিটে।